জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, কাজের মাঝেই ঝলসে গেলেন 4 শ্রমিক। শনিবার 3টের সময় লোকসভার ভোট ঘোষণা জানালো নির্বাচন কমিশন। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এফআইআর। 17 আসনে থামবে তৃণমূল, বাংলায় বিজেপি পাবে 25 আসন। হাসি ফুটেছে বিজেপির মুখে। বাড়িতেই পেছন থেকে ধাক্কা মুখ্যমন্ত্রীকে, বাড়ল নিরাপত্তা, তদন্তে লালবাজার। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের ধাক্কা। আজই বিজেপিতে অর্জুন সিং, সঙ্গে আরও এক বড় নেতা। মসজিদে গোটা পরিবার, আগুনে ঝলসে মৃত্যু নাবালিকার। হাওড়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসের ধাক্কা লোহা স্তম্ভে, আহত অন্তত 10 জন। আসছি বিস্তারিত খবরে। ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা, কারখানায় কাজের সময় আগুনে ঝলসে গেলেন 4 শ্রমিক। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। সেখানেই এখন চিকিৎসাধীন শ্রমিকরা। রাতে হাসপাতালে যান দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিআইসি বিপি সিং সহ অন্যান্য আধিকারিকরা। সব জল্পনার অবসান। আগামীকাল শনিবার বেলা 3টের সময় লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও সিকিমের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আজ শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের কথা মাথায় রেখে গতকাল বৃহস্পতিবারই 2 নির্বাচন কমিশনের শূন্য পদে প্রাক্তন আমলা সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমারকে নিয়োগ করেছিল কেন্দ্র। আমলা মহলে দুজনেই বিজেপি পন্থী হিসাবে পরিচিত। ওই দুজনকে নিয়োগ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন নিয়োগ কমিটির সদস্য তথা লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। রাতেই 2 নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন ও বিচার মন্ত্রক। এদিন সকালে নির্বাচন সদনে এসেই দায়িত্ব বুঝে নেন নতুন 2 নির্বাচন কমিশনার। তারপরেই লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসেন 3 নির্বাচন কমিশনার। ওই বৈঠকেই ঠিক হয় শনিবার দুপুর 3টের সময় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ভোট নির্ঘণ্ট ঘোষণা করা হবে। হাওড়া ব্রিজে দুর্ঘটনা, শুক্রবার দুপুরে যাত্রী বোঝাই বাস ধাক্কা দিল সেতুর লোহার স্তম্ভে। প্রাথমিক অনুমান ব্রেক ফেল করে দুর্ঘটনা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসটি সেতুর স্তম্ভে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনায় আহত কমপক্ষে 10 জন যাত্রী। দুর্ঘটনার কারণে সেতুতে তৈরি হয় যানজট, ভোগেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে হাওড়া হাসপাতালে। শুক্রবার দুপুরে মেটিয়াবুরুজ থেকে হাওড়া আসছিল 12A রুটের বেসরকারি বাসটি। সেতুর উপর স্তম্ভে ধাক্কা মারে সেটি। আহত হন বাসের চালকও। আচমকা এই ঘটনার কারণে বাসের যাত্রীরা শঙ্কিত হয়ে পড়েন। ব্যস্ত সময় দুর্ঘটনার কারণে সেতুর উপরে যানজট তৈরি হয়, আটকে পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায়, তারপর যান চলাচল স্বাভাবিক হয়। লোকসভা ভোটের আগে নিউজ 18 জনমত সমীক্ষায় যে ফল সামনে এলো তা রীতিমতো চমকপ্রদ। ওপিনিয়ন পোলের হিসাব বলছে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে 25টিতে জিততে পারে বিজেপি, আর শাসক দল তৃণমূল আটকে যেতে পারে মাত্র 17টি আসনে। অর্থাৎ নিউজ 18 জনমত সমীক্ষার যা ইঙ্গিত, তাতে লোকসভা নির্বাচনে পূর্ব ভারত খুব একটা হতাশ করবে না বিজেপিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস আইএসএফ এর ঝুলি শূন্য থাকবে। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল বলে জানা যায়। তার কপাল ও নাকে সেলাই পড়েছে বলে এসএসকেএম এর তরফে জানানো হয়। কিন্তু বাড়ির মধ্যে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে চলছে বিস্তর চর্চা। এবার এই নিয়ে তদন্তে নামছে লালবাজারের বিশেষ টিম। পাশাপাশি বাড়ানো হয়েছে তার বাড়ির সামনে নিরাপত্তাও। সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সায়েন্টিফিক উইং গোয়েন্দা বিভাগের দল। তারা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত হবে। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা হয়েছে তার। রাতে হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়। পরিবার সূত্রের খবর, আপাতত মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। 7 বছরের কন্যা সন্তানকে বাড়িতে রেখে মসজিদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু নাবালিকার। শুক্রবার 7 সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলার মৌসুমারি এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে মুর্শিদাবাদের রানীতলার মৌসুমারি এলাকার বাসিন্দা তামান্না খাতুন। পরিবারের সদস্যদের সঙ্গে থাকতো 7 বছরের ওই নাবালিকা। সূত্রের খবর, শুক্রবার ভোর রাতে ঘুমোচ্ছিল তামান্না। সেই সময় পরিবারের সদস্যরা মসজিদে যান নামাজ পড়তে। তখনই আচমকা
কোনোভাবে আগুন লেগে যায় বাড়িতে। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। এদিকে ঘরে ঘুমোচ্ছিল তামান্না। প্রতিবেশীরা টের পাওয়া মাত্র ছুটে যান, আগুন নেভানোর চেষ্টা করেন, তবে শিশুটিকে উদ্ধার করতে ঘরে ঢুকতে পারছিলেন না কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তখনই উদ্ধার করা হয় নাবালিকাকে। ঝলসানো অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী সূত্রের খবর, পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। প্রচুর ক্ষতির আশঙ্কা। সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন সকলে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা BS ইয়েদুরাপ্পার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে। বেঙ্গালুরু সদাশিবনগর থানাতে নির্যাতিতার মা অভিযোগ জানিয়েছেন। 17 বছর বয়সী নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অর্থাৎ পক্সো আইনে বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত 2রা ফেব্রুয়ারি। একটি প্রতারণা মামলায় সাহায্যের জন্য ইয়েদুরাপ্পার কাছে ওই নির্যাতিতা এবং তার মা গিয়েছিলেন। সেই সময় নাবালিকার ওপর যৌন নির্যাতন চালান প্রভাবশালী এই বিজেপি নেতা। এই প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, পুলিশি তদন্তের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। পুলিশের ওপর আস্থা আছে, একদম নিরপেক্ষভাবেই তদন্ত করা হবে। তদন্ত শেষ হলে সকলেই জানতে পারবেন আসল অপরাধীকে। ভোটের মুখে সমেজাজে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বললেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সাংসদের এই মন্তব্যে জোর বিতর্ক। পাল্টা দিল তৃণমূল। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তাঁরই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে প্রার্থী প্রসঙ্গ। প্রথম দফায় মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সে বিষয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলেই জানান দিলীপ। এরপরে তৃণমূলকে নিশানা করেন দিলীপ। সাফ জানান তৃণমূলের উপর তার ক্ষোভের কথা। তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের উপর রাগ। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করেছি, আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন, তাহলে জেনে রাখুন দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই। পাল্টা দিয়েছে তৃণমূল। গত 10 তারিখ ব্রিগেডে হয়েছিল তৃণমূলের জনগর্জন সভা। সেখান থেকে রাজ্যের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। আর সেই জনগর্জন সভার সম্প্রসারণ হিসেবে রাজ্যের 5 জায়গায় আরও 5টি জনসভা করছেন অভিষেক। গতকাল 14ই মার্চ জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সেই সভা শুরু করলেন তিনি। আর ময়নাগুড়ির সভা থেকে বিজেপির বিদায় ঘণ্টা বাজালেন। বললেন, আজ খুঁটি পুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে। তার এই বার্তা থেকেই স্পষ্ট, 19এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন থেকে যেভাবে গেরুয়া শিবিরকে ঢেলে ভোট দিয়েছে, এবার তাঁদের থেকেই জনসমর্থন চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে গত সপ্তাহে উত্তরবঙ্গে প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 9 তারিখ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে এসে সেখান থেকে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মোদী। পরের সপ্তাহে ময়নাগুড়ি গিয়ে তার সমুচিত জবাব দিলেন অভিষেক। ময়নাগুড়ির জনগর্জন সভা থেকে অভিষেক বললেন, কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি, বললেন অভিষেক। তার বক্তব্য, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক অমিত শাহের ডেপুটি। সেখানকার 4,97,000 শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন শ্রমিকদের টাকা আটকে? এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনো চিঠি দিয়েছেন কেন্দ্রকে? এই টাকা খেটে খাওয়া টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে টাকা না দিতে? অভিষেকের আরও বক্তব্য, 2019-এ যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, এতজন জনপ্রতিনিধি নির্বাচন করেছিলেন, তারাই 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার দেখে ভোট দিয়েছেন তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো 2024 সালে যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকার সামনে রেখে দিন। বিজেপিকে ফের বহিরাগত বলে তোপ দেগে তাঁর খোঁচা, যারা আপনাদের মনের ভাষা বোঝে না, মুখের ভাষা বোঝে না, তাদের ভোট দিয়ে কি হবে? লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। 42টি আসনের মধ্যে 16টি আসনের তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিমান বসু জানিয়েছেন, জোট কখনো ছিল না, আসন সমঝোতা হয়। কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে, জোটের জন্য পথ খোলা রাখা হয়েছে।
করেছে। আলোচনা চলছে আইএসএফ এর সঙ্গেও। প্রার্থী তালিকায় সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি সবই নতুন মুখ। এক নজরে সিপিএম এর প্রার্থী তালিকা। জলপাইগুড়ি থেকে দেবরাজ বর্মন, কৃষ্ণনগর থেকে SM সাদি, দমদম থেকে সুজন চক্রবর্তী, যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ থেকে সায়রা শাহ হালিম, হাওড়া থেকে সব্যসাচী চ্যাটার্জি, শ্রীরামপুর থেকে দীপশিতা ধর, হুগলি মনোদীপ ঘোষ, তমলুক সায়ন ব্যানার্জি, বাঁকুড়া নীলাঞ্জন দাশগুপ্ত, বিষ্ণুপুর শীতল কৈবর্ত, বর্ধমান পূর্ব নীরব খাঁ, আসানসোল জাহানারা খান। সিপিআইএম এর পাশাপাশি বামফ্রন্ট তার অন্যান্য শরিক দলগুলির প্রার্থীও ঘোষণা করেছে। কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের থেকে প্রার্থী হচ্ছেন নীতিশ চন্দ্র রায়। বালুরঘাটে আরএসপি থেকে প্রার্থী হচ্ছেন জয়দেব সিদ্ধান্ত। এদিকে সাংবাদিক সম্মেলনে সিএএ লাগু নিয়ে বিমান বসু বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের বিরোধী বামফ্রন্ট। রাজ্যে আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করব, আর যারা এই ইস্যুগুলোকে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী। স্থানীয় সংবাদ শেষ হলো।